নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিজেপির জয়ের পরদিন কি কি পরিবর্তন দেখা গেল? 4 তারিখের পর ডিজে বাজাবেন বলেছিলেন অভিষেক। প্রশ্ন শুনেই ক্ষুব্ধ মমতা বললেন, নিউটাউনে খুন বিজেপি কর্মী, ফল ঘোষণার পর রাজ্যে প্রাণ গেল 4 জনের। অসমে 1 আসনে জিতেছে তৃণমূল, সেখানেও অত্যাচারের অভিযোগ মমতার। বাংলায় জয় আসতে বড় দায়িত্ব অমিত শাহের কাঁধে। নির্বাচনে জিতেই ময়দানে সচল জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা। দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি। ভোটের ফল প্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। নির্লজ্জতার উদাহরণ রাখছেন 1 নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম, মমতাকে চরম কটাক্ষ তরুণ জ্যোতির। পরাজিত হয়েও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়, কি বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তৃণমূলের হারে যারা উল্লাসিত, কংগ্রেসের একাংশকে কড়া বার্তা রাহুল গান্ধীর, ইন্ডিয়া জোটে বিভাজনের ইঙ্গিত। কাতারের আকাশ থেকে নিখোঁজ আমেরিকার বিমান, বিপদ বার্তা পাঠিয়েই গায়েব, কোথায় গেল? অভিষেকের বাড়ির সামনে চোর চোর জয় শ্রীরাম স্লোগান, পুলিশ কর্মীরা বললেন ওরা তো বাইকে চড়ে যাচ্ছে। তৃণমূলের বেনজল স্বাগত নয়, এখন কাউকে অন্য কোনো দল থেকে নেওয়া যাবে না, সর্বস্তরে বার্তা পাঠালেন বিজেপি নেতৃত্ব। ভোটের পর প্রথম আমলা বদলি, রাজ্যে পালা বদল হতে না হতেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কাকে পাঠানো হলো লোক ভবনে। ভাটপাড়ায় নামলো বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো পুরসভার কাঠামো। সিংঘমকে চ্যালেঞ্জ জানানো পুষ্পা জাহাঙ্গীরের পার্টি অফিস ভাঙচুর, লাগানো হলো গেরুয়া পতাকা। দেখো গাইস, সিট ছিঁড়ে দিলাম, রিলের নেশায় ট্রেনের কামরায় ধ্বংসলীলা যুবকদের। মন্দিরের জন্য দেয়নি অনুদান, মধ্যপ্রদেশে দলিত পরিবারকে লাঠি রড দিয়ে মারধর। এক ছাতার তলায় গোর্খা ভোট, পাহাড়ে বিজেপিকে জিতিয়ে ফের কিং মেকার গুরুং। টিকিটের জন্য 5 কোটি চেয়েছিল, বিস্ফোরক দাবিতে তৃণমূল ছাড়ার ঘোষণা মনোজ তিওয়ারির। 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার, ফর্ম ফিল আপ কবে থেকে জেনে নিন আবেদনের পদ্ধতি ও যোগ্যতা। ছুঁড়ে ফেলে দেওয়া হোক মমতাকে, ইস্তফা না দেওয়া প্রসঙ্গে বিস্ফোরক হেমন্ত। ক্ষমতায় এলে একদিন যেতে হয়, ভোটে হারের পরদিন বিধানসভায় অফিস ছাড়ার সময় বললেন বিদায় স্পিকার বিমান। মুর্শিদাবাদে তৃণমূলের পতনের নেপথ্যে নিজের কারিশমা দেখছেন হুমায়ুন কবির। বিজেপি জিততেই বাস টার্মিনাল থেকে তোলাবাজি বন্ধ, স্বীকার তৃণমূল নেত্রীর। তামিলনাড়ুতে তৃতীয় বিকল্প সমর্থন চেয়ে বাম কংগ্রেসের সঙ্গে আলোচনায় বিজয়। জেতার 24 ঘন্টার মধ্যে টলিউডে জোরদার গেরুয়া হাওয়া, উঠল ইম্পা সভাপতির পেয়ার পদত্যাগের দাবি। এই জয় ব্যক্তিগত, আরজি করের নির্যাতিতার মায়ের হয়ে প্রকাশ্যে কি মন্তব্য মিমি চক্রবর্তীর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। বঙ্গে গেরুয়া ঝড়, 15 বছরের তৃণমূল সরকারের পতন হয়েছে, এখনো অবশ্য সরকার গঠন করেনি বিজেপি, কিন্তু গতকাল বিজেপি 200 আসনের বেশি পাওয়ার পর মঙ্গলবার রাজ্যে বেশ কিছু বদলের ছবি দেখা গেল। একদিকে দলের সমর্থকদের সংযত থাকার বার্তা দিলেন বিজেপি নেতারা, আবার কোথাও দেখা গেল স্বয়ং জয়ী বিজেপি প্রার্থী প্রৌঢ় পরিষেবা কেন্দ্রে লাগানো বিজেপির পতাকা খোলার নির্দেশ দিচ্ছেন। 15 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তার বাড়ির সামনের রাস্তায় এতদিন গার্ডরেল থাকতো, এতে অসুবিধায় পড়তেন সাধারণ মানুষ। গতকাল বিজেপির জয়ের পর এদিন সেই গার্ডরেল সরানো হয়। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতার পৈতৃক বাড়ি। রাজনৈতিক জীবনের শুরু থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত তার সেই বাড়িতে খুব বেশি বদল হয়নি, তবে বদলে গিয়েছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পরিবেশ। প্রথম দিকে তেমন কোনো বদল হলেও 2016 পর মমতার বাড়ির নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পরে তার বাড়ির সামনের রাস্তাটা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। মেইন রোড থেকে ঢুকতে গেলেও গার্ড রেল পেরোতে হতো, এবার গার্ড রেল সরল, তবে আগের মতোই পুলিশ বহাল রয়েছে। কর্মীদের সংযত থাকার বার্তা বিজেপি প্রার্থীর। গতকাল বিজেপির জয়ের পর মুর্শিদাবাদের বহরমপুরে প্রৌঢ় পরিষেবা কেন্দ্রের দখল নিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে গিয়ে বিজেপির পতাকা খোলার নির্দেশ দিলেন জয়ী বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র।
কোনো দলীয় কার্যালয় দখল করা যাবে না, কোথাও ভাঙচুর করা যাবে না বলে কড়া বার্তা দেন তিনি। তৃণমূলের কার্যালয় দখল ভাঙচুরের অভিযোগ নিয়ে বহরমপুরের জয়ী বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র বলেন, জয় শ্রীরামের তিলক লাগিয়ে কেউ কেউ এই কাজ করছে, এ কাজ বিজেপি সমর্থন করে না। মগরাহাট জুড়ে রবীন্দ্রসঙ্গীত বাজবে, তার পাশে হালকা করে একটু ডিজে বাজিয়ে দেব। ভোটের আগে প্রচারে গিয়ে ঠিক এইভাবেই সিপিএম বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ফলাফল প্রকাশের পরই পাশা পাল্টে যায়, বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। এরপরই আজ সাংবাদিকরা অভিষেকের কড়া মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন, তখনই পাল্টা উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িতে করে ঝুলিয়ে পেটানো হবে, আগে তাকে জিজ্ঞাসা করুন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন। এখানে উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমোর দাবি তাকে জোর করে হারানো হয়েছে। তিনি এও জানান তাকে গণনা কেন্দ্র থেকে মেরে বের করে দেওয়া হয়েছে, এমনকি পেটে ধাক্কা মারা হয়েছে তার। তিনি বলেন, কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। বিজেপি আমাকে পেটে মেরেছে, পিছন থেকে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিতে দিতে মারতে মারতে বের করেছে। মহিলা হওয়ার পর আমার সঙ্গে কিভাবে ব্যবহার করেছে এবং অত্যাচার করেছে, আমি ঘুরে দাঁড়াবো, বাঘের মতো লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার থেকে তিনি ফ্রি, তিনি মুক্ত পাখির মতো ঘুরবেন। এমনকি এই রেজাল্ট নিয়ে ইন্ডিয়া জোটের বাকি শরিকদের সঙ্গেও কথা বলেছেন বলে তিনি জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমো বলেন, কোনোদিন এই ধরনের নির্বাচন দেখিনি, 2004 সালেও আমি এমন দেখিনি, যখন আমি একা ছিলাম তখনও দেখিনি। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন থেকে শুরু করে ইন্ডিয়া জোটের লোকজনের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল অখিলেশ যাদব আসছেন। নির্বিঘ্নে মিটেছে ভোট পর্ব, কিন্তু ফল ঘোষণার পর থেকে রাজনৈতিক হিংসায় একাধিক খুনের অভিযোগ ঘিরে রাজ্যে শোরগোল। এবার নিউ টাউনে খুন হলেন এক বিজেপি কর্মী, মৃতের নাম মধু মণ্ডল। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব হন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় আসে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। খবর পেয়ে আসেন রাজারহাট নিউ টাউনের জয়ী বিজেপি প্রার্থী পীযূষ কানোদিয়া। গতকাল ফল ঘোষণা থেকে এখনো পর্যন্ত এই নিয়ে রাজ্যে 4 জনকে খুনের অভিযোগ উঠল। নিউ টাউনে বিজেপি কর্মী খুনে কি অভিযোগ? বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালিগুড়ি ভাঙার মোড়ে মধু মণ্ডলের উপর হামলা চালায় তৃণমূল কর্মী কমল মণ্ডল এবং তার অনুগামীরা। ব্যাপক মারধর করা হয়। মধু মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা কমল মণ্ডলের বাড়িতে চড়াও হয়। আসে কেন্দ্রীয় বাহিনী ও টেকনো সিটি থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। বীরভূমে খুন তৃণমূল বুথ সভাপতি। বীরভূমের নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। কে বা কারা কি কারণে খুন করেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। রাজনৈতিক প্রতিহিংসা নাকি গ্রাম্য বিবাদে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে আবিরকে কোপানো হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলকাতায়। বেলেঘাটায় বাড়ির বাইরে ওই তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টনায়ক। তিনি তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। মৃতের পরিবার জানিয়েছে, গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন বিশ্বজিৎ। এরপর সন্ধ্যায় তার দেহ উদ্ধার হয়। জায়গায় জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। ভোট পরবর্তী হিংসায় ইতিমধ্যেই খুনের অভিযোগ এক তৃণমূল কর্মীকে। জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠছে। প্রাক্তন শাসক দলের পার্টি অফিসে ঝুলছে তালা। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে বিজেপির পতাকা। শুধু বাংলা নয়, হিংসার অভিযোগ উঠছে অসম থেকে। গতকাল ফল প্রকাশ হয়েছে 5 রাজ্যের। অসমেরও ফল প্রকাশ হয়েছে। জানা গিয়েছে, সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূল অসমের 22টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে একটি আসনে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। সেখানকার মান্দিয়া কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল। শেরমান আলী আহমেদের নেতৃত্বে এই জয়লাভ আনতে সক্ষম হয়েছে তারা। এর আগে শেরমান যোগ দিয়েছিলেন কংগ্রেসে, পরবর্তীতে দল বদল করে তিনি তৃণমূলে যোগ দেন। ফলত অসমে তৃণমূল খাতা খুললেও বাংলায় নিজেদের চেয়ার ধরে রাখতে পারেননি তারা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তিনি জানতে পেরেছেন অসমে অশান্তি শুরু হয়েছে। সুস্মিতা দেব আমায় জানিয়েছেন, আমরা অসমে একটি আসন জিতেছি, ওইখানেও অত্যাচার হয়েছে। এদিকে আজ বেলেঘাটায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খাস কলকাতায়। বেলেঘাটায় বাড়ির বাইরে এক কর্মীর দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টনায়ক। তিনি তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। মৃতের পরিবার জানিয়েছে, গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন ওই যুবক। এরপর সন্ধ্যায় তার দেহ উদ্ধার হয়। বাংলায় এসেছে বহু প্রতীক্ষিত জয়। গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে ঘাসফুল শিবির। চলছে সরকার গঠনের তোড়জোড়। এরই মধ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করে ফেলল। বড় দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
দায়িত্বের কাঁধে তাকেই কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দল। অন্যদিকে অমিত শাহের পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুই নেতাই মূলত পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়াটি তদারকি করবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনার মাঝেই এই পদক্ষেপ যে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার পদ্ম শিবিরে উপরতলার নেতারা এক্ষেত্রে কোন নামে শিলমোহর দেন। অন্যদিকে অসমের ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে জেপি নাড্ডাকে, যেখানে সহ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিকে। ইতিমধ্যেই বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষাকে সত্যি করেই বাংলায় বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে পদ্ম শিবির। খাতায় এসেছে 200-র বেশি আসন। অন্যদিকে সেঞ্চুরিও করতে পারেনি তৃণমূল কংগ্রেস। বাংলা তো বটেই, বাংলার ভোটের ফল নিয়ে চর্চা চলছে গোটা দেশ জুড়েই। বিজেপির খাতায় এসেছে 207 আসন, তৃণমূলের খাতায় এসেছে 80 আসন, কংগ্রেসের খাতায় এসেছে 2 আসন, হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টির খাতায় এসেছে 2 আসন, পাশাপাশি সিপিএম ও আইএসএফ এর খাতায় এসেছে 1টি করে আসন। তৃণমূল যদিও শুরু থেকেই এসআইআর থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে, যদিও বাংলায় রেকর্ড ভোট দানের ছবি দেখেছে। বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দিকে দিকে অশান্তির আবহ। তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীকে ও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আক্রমণ করার ছবি দেখা গিয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে বারবার সতর্ক করা হয়েছে বিজেপি কর্মীদের। এবার ময়দানে নেমে সতর্ক বার্তা দিতে দেখা যাচ্ছে বিজেপির জয়ী প্রার্থীদের। তৃণমূলের অফিস দখল নয়, বার্তা দিয়ে তৎপর ভাতারের জয়ী বিজেপি প্রার্থী। ভাতারে তৃণমূলের প্রার্থীকে 6528 ভোটে হারিয়ে জয়ী হন বিজেপির সৌমেন কারফা। ভাতারের বিজেপি প্রার্থী জানিয়েছেন, আমরা দলের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূলের কোনো কর্মী কার্যকর্তাদের পার্টি অফিস ভাঙচুর করা যাবে না, তাদের কোনো ফেস্টুন ফ্ল্যাগ পোড়ানো যাবে না। আমি দেখলাম এমনটা হয়েছে, কিছু জনগণ অতি উৎসাহে এমনটা করেছে। আমি সতর্ক করে দিলাম সবাইকে, আমাদের পতাকা যারা তৃণমূলের পার্টি অফিসে লাগিয়েছিল সেই সব পতাকা আমি খুলে দিলাম। তৃণমূলের লোকজনদের আশ্বস্ত করতে চাই যে আপনাদের কোনো ভয় নেই। শুধু ভাতারই নয়, বরানগর ও সিউড়িতেও একই ছবি দেখা গেল। বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ জিতেছেন, তিনি হারিয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও। সজল ঘোষ জানিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি যে কোনো পার্টি করতে পারেন, কোনো পার্টি অফিসের ওপর, কোনো দলের কোনো ব্যক্তির ওপর যদি কেউ আক্রমণ করে তাহলে কিন্তু দল তার পাশে থাকবে না। মানুষ আমাদের 80,000 ভোট দিয়েছে, তাই এই জিনিস আমি হতে দেব না। আইন দোষীদের শাস্তি দেবে। আর কাল দুপুর পর্যন্ত বিজেপির সঙ্গে ছিল না, আজ তাদের বিজেপিতে নেওয়ার দরকার নেই। কোনো ক্লাব, কোনো পার্টি অফিসে কেউ আক্রমণ করবে না, আমি একেবারেই এটা সহ্য করব। উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছিলেন যে কোনো রকম হিংসাকে দলগত ও প্রশাসনগতভাবে প্রশ্রয় দেওয়া হবে না। যারা হিংসা করবে খোঁজ নিয়ে তাদের দল থেকে তাড়ানো হবে। বিধানসভা ভোটের ফলের পর নরেন্দ্র মোদীর মুখেও অহিংসার কথা শোনা গিয়েছিল। বিজেপির পতাকা নিয়ে হামলা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। পালা বদলের পরেই বিজেপির পতাকা নিয়ে তৃণমূলের তাণ্ডব। এ ধরনের কোনো কাজ বরদাস্ত করবে না বিজেপি। রং না দেখে কড়া পদক্ষেপ নিক প্রশাসন, দাবি বিজেপি। তৃণমূলকে ধরাশায়ী করে ক্ষমতায় বিজেপি, এহেন আবহে সোশ্যাল পোস্টে আমার একটাই বিনীত অনুরোধ, দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না। আমি কাউকে ফোন করিনি, বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেইটুকুই পালন করেছি। পশ্চিমবঙ্গে এবার গেরুয়া ঝড়, বিপুল পরিমাণ ভোট পেয়ে জিতেছে বিজেপি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে জয়ী বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারিও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বারবার হেরেছেন, পুরো রাজ্য প্রত্যাখ্যান করেছে তৃণমূলকে, তারপরেও পদত্যাগ করবেন না। ওনার তো কালকেই পদত্যাগ করা উচিত ছিল। ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে এতক্ষণে পদত্যাগ করে দিতেন, কিন্তু কি বলবেন, নির্লজ্জতার উদাহরণ রাখছেন তিনি। 1 নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রক্ষা হলো না গড়। বহরমপুরে পরাজিত কংগ্রেসের অধীর চৌধুরী। এ যেন ভোট সুনামি, এ যেন হরপা বান। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গবাসীর বিপুল জনমত। ইসবার 200 পার। বিজেপির জয়ে চাপা পড়ে গেল তৃণমূল, ওঠার ক্ষমতাটুকু নেই। 15 বছর ক্ষমতায় থাকার পর নিজের বিধানসভার গণনা কেন্দ্রে গিয়ে এই স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2011 সালে এভাবেই মানুষের উচ্ছ্বাস আবেগে ভেসে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর 2026 সালে এভাবেই চলে যেতে হলো সেই তাকে। পরাজিত হয়েও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল? কিন্তু নিজের হার, দলের লজ্জাজনক হারের পরও কেন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যা সম্ভব নয় তা জেনেও কেন পদত্যাগ করতে চাইছেন না তিনি? গণতান্ত্রিক পদ্ধতিতে কি কোনো বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের?
তার এই বিতর্কিত চাঞ্চল্যকর মন্তব্যের জেরে উঠছে প্রশ্ন, কিন্তু এ কি করে সম্ভব? হারলে হার স্বীকার করে রাজ্যপালের পদত্যাগ করতে হয়, এটাই তো নীতি পদ্ধতি, নিয়ম রেওয়াজ। হারের পর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসবের উপর থেকে বিশ্বাস উঠে গেছে? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে যখন সিপিএম পরাজিত হয়েছিল, তখন রেজাল্ট বার হতে না হতেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়েছিলেন। এটাই পদ্ধতি। তাহলে কার্যত গোহারা হারার পরও মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইস্তফা দিতে রাজি হচ্ছেন না? পরাজয়ের ফলে তিনি কি দিশেহারা হয়ে পড়েছেন? ভোটে জয় পরাজয় থাকবে, তাহলে সত্যিকে সত্যি বলে স্বীকার করে নিতে অসুবিধা কোথায়? কাউন্টডাউন শুরু আর মাত্র কয়েক ঘন্টা। মানুষ তার রায় জানিয়ে দিয়েছে, এবার শুধু সেই রায় ঘোষণার পালা। কে জিতবে বাংলা? পরিবর্তন না প্রত্যাবর্তন হবে জানা যাবে 4 মে। তবে তার আগে গণনা কেন্দ্রে এজেন্টদের দায়িত্ব কি হবে, কোন কোন দিকে খেয়াল রাখবে, তার পাঠ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের সব কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো ও দলের সেকেন্ড ইন কমান্ড। গণনা কেন্দ্রে এজেন্টের কাজ কি হবে, কোন দিকে নজর থাকবে, কি কি খাবেন তারা, এজেন্টদের একাধিক নির্দেশ দিয়েছেন তারা। বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, তৃণমূল বড় ব্যবধানে জিতেছে, 200-রও বেশি আসনে জিতবেন তারা। যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদের পুরস্কৃত করারও বার্তা দিয়েছেন। একই সঙ্গে তার নির্দেশ, গণনা শেষের আগে কাউন্টিং ছাড়া যাবে না। রাত 2টো বাজলেও যেন কোনো এজেন্ট গণনা কেন্দ্র না ছাড়েন। কখন কি পদক্ষেপ করতে হবে এজেন্টদের, কি খেতে হবে, গাইডলাইন বাতলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বার্তা, রাত 2টো বাজলেও কাউন্টিং সেন্টার ছাড়বেন না, যতক্ষণ না আমি বলবো। সেগুলো মার্জিন সিটগুলো, সেগুলো রিকাউন্টিং করতে বলবেন। যদি দেখেন 200 থেকে 300 ভোটের ব্যবধানে ওদের জিতিয়ে দিচ্ছে, রিকাউন্টিং করতে বলবেন। কাউন্টিং এজেন্টরা খাবার বাড়ি থেকে নিয়ে যাবেন। দুপুরের হালকা খাবার খাবেন। আগের দিন থেকে কেউ পান জর্দা বা অন্য কিছু খাবেন না, বাইরের খাবার নেবেন না, কেউ কিছু মিশিয়ে দিতে পারে। স্ট্রং রুম থেকে কাউন্টিং এর জন্য মেশিন নিয়ে যাওয়ার সময় মেশিন বদলাতে পারে। ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছে যান। এক্সিট পোল কিছু না, স্টক মার্কেট বাঁচাতে বলা হচ্ছে। অভিষেক কি নির্দেশ দিলেন? নির্বাচনের পরদিন থেকেই বিজেপির নানা ন্যারেটিভ চলে। আগেও দেখেছি, এক্সিট পোল করে প্রভাবিত করার চেষ্টা করে। এটা 10-12 বছর ধরে চলছে। যে অত্যাচার কেন্দ্রীয় বাহিনী করেছে, মানুষের বাড়িতে গিয়ে মেরেছে, মহিলা শিশুদের মেরেছে, তৃণমূল কর্মীদের গ্রেফতার করেছে, পরশু দুপুর পর্যন্ত এটা চলবে। কাউন্টিং এজেন্টরা পুরো শেষ পর্যন্ত থাকবেন। মাঝে আর একটা দিন, সোমবার গণনা। তার আগে জোর তৎপরতা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। বিজেপি শিবিরেও এই লক্ষ্য চলছে জোরদার প্রস্তুতি। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে হয় বিজেপির বৈঠক। বিজেপির 4 সাংগঠনিক জেলার প্রার্থী ও এজেন্টদের নিয়ে বৈঠক করা হয়। ছিলেন সুনীল বানসাল সহ বিজেপি নেতারা। এ প্রসঙ্গে সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস গণনা কেন্দ্রে কোনো রকম কারচুপি বা কারচুপির কৌশল কিছু নিতে পারে। তা ঠেকানোর জন্য আমাদের কৌশলের বৈঠক চলছে সারা রাজ্য জুড়ে। আমাদের 2 পর্যবেক্ষক, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, প্রত্যেক প্রার্থীকে ওরা গতকাল থেকে শুরু করেছেন। প্রায় 10টা জায়গায় গিয়ে প্রার্থী এজেন্টদের, আমাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তাদের সতর্ক করে দিচ্ছেন। তৃণমূলকে আমরা শেষ যুদ্ধে আর কাউন্টিং এর দিনেও ছাড়বো না, কারণ ইঙ্গিত স্পষ্ট, সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানরা একযোগে বিজেপি সরকার আনছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ভোট শেষের পর এখন নির্বাচন কমিশনের পাশাপাশি স্ট্রং রুমগুলিতে কড়া নজর রেখেছে রাজনৈতিক দলগুলিও। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় কার্যত মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলি। একাধিক জায়গায় গণনা কেন্দ্রে গিয়ে সব ঠিকঠাক আছে কিনা তা যাচাই করে দেখছেন বিভিন্ন দলের প্রার্থীরাও। এই পরিস্থিতিতে গণনার দিন কি কি বিষয় খেয়াল রাখতে হবে তা নিয়ে বৈঠক করছে বিজেপি। কাউন্টিং নিয়ে কার্যত সতর্ক গেরুয়া শিবির। 4 মে হবে ভোট গণনা। তার আগে শিলিগুড়ি ও মালদায় গতকাল বৈঠক করে গেরুয়া শিবির। শিলিগুড়ি মালদায় এজেন্টদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। এ প্রসঙ্গে বিজেপি নেতা ও প্রার্থী শঙ্কর ঘোষ বলেছেন, এটা সাংগঠনিক মিটিং, কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিলেন। মূলত ভোটদান হওয়ার পর আর যে বিষয় নিয়ে প্রস্তুতি, কাউন্টিং প্রস্তুতি সহ কিভাবে আমরা সাংগঠনিক যে দায়বদ্ধতা রয়েছে সেগুলো পালন করব। মূলত এটা রেগুলার অর্গানাইজেশনাল মিটিং, যেখানে প্রাথমিক কিছু কথা বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বুথে 500 থেকে 700 কিংবা 1000 ভোটে বিজেপি এগিয়ে যাচ্ছে, চট জলদি সেখানে পুনর্গণনার দাবি তুলতে হবে। এছাড়াও গুচ্ছ পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। তারপর বিধানসভা ভোটের ফল প্রকাশ।
শনিবার 294টি বিধানসভা আসনের দলীয় কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক সারলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘণ্টা দেড়েকের বৈঠকে দলীয় নেতাকর্মীদের গুচ্ছ পরামর্শ দিয়েছেন নেত্রী। তার মধ্যে রয়েছে গণনা কেন্দ্রে আগে ভাগে ঐক্যবদ্ধভাবে পৌঁছে যাওয়ার বার্তা। আবার গণনার সময় কোন কোন দিকে নজর রাখতে হবে সেটাও জানিয়ে দিয়েছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, নেত্রী বিশেষভাবে যে বিষয়টির উপর জোর দিয়েছেন সেটা হলো ভোট গণনার সময় নজরদারি। তিনি জানিয়েছেন যে বুথে 500, 700 বা 1000 ভোটে বিজেপি এগিয়ে যাচ্ছে, চট জলদি সেখানে পুনর্গণনার দাবি তুলতে হবে। তৃণমূল নেত্রী নিশ্চিত যে 200-র বেশি আসনে জয়ী হবেন তারা, কিন্তু তা বলে গণনার সময় যেন নজরদারি শিথিল না হয়। আগামী 4 মে সোমবার যতক্ষণ না তিনি নিজের সাংবাদিক বৈঠক করছেন ততক্ষণ দলের কোনো এজেন্ট যেন গণনা কেন্দ্র ছেড়ে না বেরিয়ে পড়েন। শুধু তাই নয়, যেখানে গণনা কেন্দ্র গ্রামাঞ্চলে বা তুলনামূলক দূরবর্তী স্থানে, সেখানে যেন আগের রাতে অর্থাৎ রবিবারই পৌঁছে যান প্রার্থী, তার এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট। তৃণমূল নেত্রীর নির্দেশ, গণনা কেন্দ্রের কাছাকাছি কোনো জায়গায় হোটেল ভাড়া করে রবিবার রাত কাটিয়ে দিতে হবে। ভোর হওয়া মাত্র হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়তে হবে গণনা কেন্দ্রের উদ্দেশ্যে। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু, তবে 6টার মধ্যে যেন কাউন্টিং এজেন্টরা যেন গণনা কেন্দ্রে পৌঁছে যান এবং তারা যাতে সংগতভাবে যান সেটা নিশ্চিত করতে বলছেন মমতা। কাউন্টিং এজেন্টদের মমতার পরামর্শ, সঙ্গে নোটবুক বা ডায়েরি এবং কলম রাখতে হবে। ইভিএম খোলার সঙ্গে সঙ্গে প্রয়োজন মতো সবকিছু যেন লিখে রাখেন। তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বুথে 500, 700 কিংবা 1000 ভোটে বিজেপি এগিয়ে যাচ্ছে। শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকেই গণনার দিন জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। সেখানে সাংগঠনিক জেলা ধরে ধরে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে রাজীবের দায়িত্বের কথা আলাদা করে উল্লেখ করেছেন অভিষেক, এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে। জানা গিয়েছে ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা সাংসদ দীপক অধিকারীকে অর্থাৎ দেব, এবং মেদিনীপুরের সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হয়েছে জুন মালিয়াকে। গত লোকসভা নির্বাচনের নির্দিষ্ট কিছু আসনের জন্য গণনার কাজে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল। অভিষেকের পরিকল্পনাতেই তেমন পর্যবেক্ষক পাঠানো হয়েছিল।